সেখানেই রাশেদের পৈতৃক বাড়িটা। ঠিক বাড়ি নয়, যেন একটা আস্ত অতীত। রাশেদের দাদার বাবা, যিনি নাম করার তালুকদার ছিলেন, এই বাড়িটা বানিয়েছিলেন। দোতলা চুন সুরকি গাঁথুনি, প্রকাণ্ড সব ধাম আর উঁচু সিলিং। দেখলেই যেন বোঝা যায় এককালে এর জৌলস ছিল। কিন্তু গত 40 বছরে এই বাড়িটা যেন খাঁ খাঁ করছে। রাশেদের বাবা শহরে থিতু হয়ে গিয়েছিলেন, এই ভিটের দিকে আর ফিরে তাকাননি। এখন রাশিদ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হঠাৎ করে ঠিক করেছেন এই পুরনো বাড়িটাকে সরিয়ে গুছিয়ে হেরিটেজ হোম গোছের কিছু একটা বানাবে। শহর থেকে সপ্তাহখানেক এসে থাকবে, গাছপালা লাগাবে, নিরিবিলিতে কাজ করবে। বাড়িটা সরানোর কাজ শুরু হয়েছে মাসখানেক হলো। পুরনো বাড়ি ভাঙার সাপ খোরের ভয়, এই দুই কারণে সহজে শ্রমিক মিলছিল না। বেশি টাকা কবুল করে স্থানীয় এক কন্ট্রাক্টরের মাধ্যমে লোক জোগাড় হয়েছে। রাশেদ আর তার স্ত্রী সালমা আপাতত নিচের তলার দুটো ঘর কোনো মতে বাসযোগ্য করে সেখানে থাকছে, কাজ তদারকি করার জন্য। সেখানে ছিল ব্যবসা গরমের একটা মঙ্গলবার। পশ্চিমের দিকে যে ঘরটা একটা সময় কাছারি ঘর হিসেবে ব্যবহৃত হতো, সেটা মেঝে ভাঙা হচ্ছিল। সাথে ভাবটা এতটাই বেশি যে পুরনো মেঝে তুলে নতুন করে ঢালাই না দিলে টিকা যাবে না। শ্রমিকরা শাবল কাহতি দিয়ে কাজ করছিল। রাশেদ একটা প্লাস্টিকের চেয়ারে বসে মোবাইলে কিছু একটা দেখছিল আর মাঝে মাঝে কন্ট্রাক্টরকে নির্দেশ দিচ্ছিল। দুপুরের দিকে যখন রোদের তেজ সবচাইতে বেশি, তখনই ঘটনাটা ঘটল। ওস্তাদ, একেবারে পাথরের লাহান কিছু একটা লাগলো। একজন শ্রমিক, তার নাম জলিল, গাহতি জানানো থামিয়ে পড়ে উঠল। রাশেদ ফোন থেকে মুখ তুলল। কি পাথর? ভাঙো ভাঙো। না ওস্তাদ, পাথর না, শক্ত কিছু একটা খসখস টাইপের আওয়াজ হয়। জলিলের সাবধানে কাহনি সরিয়ে কোদাল দিয়ে মাটিটা সরাতে লাগলো। বাকিরাও কাজ থামিয়ে উকি ঝুঁকি দিচ্ছে। কন্ট্রাক্টর হামিদ মিয়া এগিয়ে এলো। খানিকটা মাটি সরানোর পর কালচে সবুজের মতো কিছু একটা দেখা গেল। আস্তে আস্তে কোদাল চালা। হামিদ মিয়া যেন ধমক দিল। আরো মিনিটে 10 সাবধানে খোরাখুরি করার পর জিনিসটা পুরোপুরি দৃশ্যমান হলো। একটা বোতল, কিন্তু যেমন তেমন বোতল নয়, প্রায় 1.5-2 ফুট লম্বা হবে, পেট মোটা আর রংটা ঘন সবুজ, প্রায় কালো। কাজটা অস্বাভাবিক পুরো। আর বোতলের মুখটা, সেটা সাধারণ চিপে থেকে আটকানো নয়, মনে হচ্ছে গলানো সীসা বা ওই সাথেও কিছু দিয়ে একেবারে সিল করে দেওয়া হয়েছে। বোতলের গায়ে জটিল সব নকশা কাটা, যা এই দেশের কারিগরের সাথে মিলে না। জলিল ভয়ে 2 পা পিছিয়ে গেল। ওস্তাদ, এটা তো ভালো জিনিস না, মাটির তলের জিনিস। রাশেদ চেয়ার থেকে উঠে দাঁড়ালো। সেসব কুসংস্কার বিশ্বাস করে না। তার চোখে তখন অন্যরকম লোক। এটা একটা অ্যান্টিক। এই ধরনের ডাচ বা পর্তুগিজ বোতল নিলামে অনেক টাকায় বিক্রি হয়। আরে ধরো, তোলো ওটা। রাশেদ তাড়া দিল। জলিল ইতস্তত করছিল। না ওস্তাদ, আমার দাদি কইতো পুরান বাড়ির তলে এমন বোতল শোতল থাইলে ও তো জিনিস ভালো থাকে না, জিনিস ভরা থাকে, ওগুলো রাস্তা না থাকে। হামিদ মিয়া ধমক দিল আর বলল, চুপ কর জলিল, ওস্তাদ কইতাছে তোল, এসব গাঁজাখুরি গল্প শোনাস না। ওটা ওটা বলতাছি তো, ওই বোতলটা ওঠা, সমস্যা নাই, ভূত জিনারা আমরা দেখবো। আরে হামিদ মিয়া নিজে রীতিমতো ঝুঁকে পড়ে সাবধানে বোতলটা তুলল। অস্বাভাবিক ভারী, সেটার গায়ে পুরো হয়ে কাদা আর শ্যাওলা লেগে আছে। হামিদ মিয়া ওটার রাশেদের দিকে এগিয়ে দিল। রাশেদ বোতলটা হাতে নিল, বেশ ঠান্ডা। সে ওটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। সীসার সিলটা এতটাই নিখুঁত ভাবে বসানো যে মনে হচ্ছে এটা খেলার জন্য তৈরি করা হয়নি। জলিল, তুই ঠিক কইছস? রাশেদ একটা মুচকি হেসে বলল, এর ভেতরে জিনিসই আছে, দামি জিনিস, অথবা পুরনো আমলের কোনো মদ বা পারফিউম হবে। সে বোতলটা নিয়ে ভেতরের ঘরের দিকে রওনা দিল। শ্রমিকরা নিজেদের মধ্যে ফিস ফিস করতে লাগলো। বাড়ির মালিক কামটা ঠিক করলো না। মাটির তলের লক্ষ্মী মাটিতে থাকাই ভালো।
দুপুরে খাওয়ার পর শ্রমিকরা সব চলে গেছে। বাড়িটা নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে নতুন টিনের চালে বসা কাকের কর্কশ ডাক শোনা যাচ্ছে। সালমা রান্নাঘর গোছাচ্ছিল। রাশেদ সে বোতলটি নিয়ে বসেছে বারান্দায়। একটা ছোট্ট হাতুড়ি আর বাটল জোগাড় করেছে সে। সালমা হাত মুছতে মুছতে বেরিয়ে এলো। ওটা কি? দেখতে তো এমন বিচ্ছিরি কেন? হ্যাঁ বলো তো। বিচ্ছিরি না, র্যান্টিক। রাশেদ উত্তেজিত হয়ে পড়ল। এটা পেলাম ওই ভাঙা ঘরের মেঝেতে, ভাবছে ভেতরে গিয়ে আছে। সালমার কেমন যেন লাগলো বোতলটা দেখে। একটা অশুভ শীতলতা যেন তার হাঁটু ছুঁয়ে দিল। আমার মনে হয় ওটা যেমন আছে তেমনই থাকতে দাও, পুরনো জিনিস না ঘাটাই ভালো, ফেলে দাও পুকুরে। রাশেদ রীতিমতো হেসে উঠল। পাগল নাকি? এরা যা দাম উঠবে তাতে তোমার নতুন গয়না হয়ে যাবে। আমি শুধু সিলটা খুলবো, দেখবো ভেতরে কি আছে। যদি কোনো বিষাক্ত গ্যাস বা কিছু থাকে? সালমার গলায় রীতিমতো উদ্বেগ জমে এলো। আরে ধুর, এত বছরের গ্যাস থাকলে কবে বোতল ফেটে যেত। আর এটা তো সলিড সিল করা। রাশেদ আর কথা বাড়ালো না। সে বোতলটা সিসার সিলের খোঁজে রীতিমতো বসিয়ে সাবধানে হাতুড়িতে ঠোকাতে লাগলো। সীসা শক্ত কিন্তু পুরনো। কয়েকটা বাড়ির পর একটু একটু করে ভাঙতে শুরু করলো। সালমা ভ্রু কুচকে তাকিয়ে রইল। তার অস্বস্তিটা কেন যেন কাটছে না। রাশেদ তখনও কাজে মগ্ন, ঘাম জমেছে কপালে। সে আরো জোরে একটা বাড়ি মারলো। ঠক করে একটা আওয়াজ হলো। ছেলের একটা বড় অংশ ভেঙে ছিটকে পড়লো। আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটলো। বোতলের মুখ থেকে কোনো ধোঁয়া বা তরল বের হলো না, কিন্তু একটা শব্দ বের হলো। একটা দীর্ঘ হিস, যেন অনেক দিন ধরে চেপে রাখা বাতাস একেবারে বেরিয়ে এলো। তার সাথে মিশে একটা অদ্ভুত গন্ধ। পচা পাতার গন্ধ নয়, নর্দমার গন্ধ নয়, এ যেন বহু পুরনো স্যাঁতস্যাঁতে একটা ভল্টের ভেতরকার গন্ধ, যাতে মিশে আছে ধুলো, ক্ষয়ে যাওয়া লোহা আর একটা হালকা আষ্টে ভাব। রাশেদ মুখটা সরিয়ে নিল। উফ, কি গন্ধ! সালমান নাকে আঁচল চাপা দিল আর বলল, বলেছিলাম না তোমাকে। রাশেদ বোতলের বোর্ডটা কাঁপ করলো। ভেতর থেকে কিছুই বললো না। সে ওটা ঝাঁকালো। ভেতরে কিছু থাকার আওয়াজও নেই, খালি। তাড়াতাড়িকা! রাশেদ হতাশ হয়ে বোতলটা বারান্দার এক কোণে ছুঁড়ে মারলো। এত কষ্ট করে খুললে আবার ভেতরে কিচ্ছু নেই, শুধু গন্ধ। সালমা বলল, চাক, আপদ গেছে, এবার ওটাকে বাইরে ফেলে দিয়ে আসো। গন্ধটা কেমন যেন গা কিনকিনে। রাশেদ বিরক্ত মুখে বলল, ফেলবো রে, এখন ভালো লাগছে না। সে হাত মুখ ধুতে চলে গেল। সালমা বারান্দায় ভালো করে বসে নিল, কিন্তু গন্ধটা কেমন যেন মেঝের সাথে লিপটে আছে। বিকেল ঘুরিয়ে সন্ধ্যা নামলো। পুরনো বাড়ির সন্ধ্যা নামে একটু অন্যভাবে। ঝিঝি পোকার ডাকটা এখানে বড্ড বেশি জোরালো। জঙ্গল থেকে ভেসে আসে রাতে চড়া পাখির অদ্ভুত ডাক। চারপাশটা কেমন যেন থমথমে হয়ে যায়। লোডশেডিং এখানে নিয়মিত এক ঘটনা। আজ সন্ধ্যা নামার সাথে সাথে কারেন্ট চলে গেল। সালমা দুটো ঘরে দুটো হারিকেন জ্বালিয়ে দিল। একটা রান্নাঘরে, একটা শোবার ঘরে। রাশেদ বারান্দায় বসে মোবাইল নেটওয়ার্কটা পাওয়ার জন্য চেষ্টা করছিল। আজ আর কারেন্ট আসবে না মনে হয়। সালমা রান্নাঘর থেকে বলল, খেতে আসো। রান্নাঘরে হারিকেনের আলো আধারিতে পরিবেশটা কেমন যেন ছমছমে। সালমার রুটি সেকছিল। রাশেদ খেতে বসলো। আচ্ছা, বাড়িটা বড় চুপচাপ, তাই না? হ্যাঁ, রাশেদ খেতে খেতে বলল, শহর থাকলে এই সময় কত হইচই হয়। চুপচাপই তো ভালো, নিরিবিলির জন্য তো এরে। সালমা রুটিটা এগিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে অন্য ঘর থেকে একটা কাছারি ঘর ছিল। সেখানে আজ বোতলটা পাওয়া গিয়েছিল। সেখান থেকে একটা খসখসে আওয়াজ এলো। রাশেদ চমকে উঠল। কিসের আওয়াজ এটা? সালমা কান খাড়া করে শুনল। ইঁদুর হবে, পুরনো বাড়ি, ইঁদুর ছোট তো থাকবেই। আওয়াজটা থেমে গেল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবারও। এবার শুধু খসখসে নয়, যেন কেউ ভারী কিছু একটা মেঝের উপর দিয়ে টেনে টেনে দিয়ে যাচ্ছে। খসখস করে শব্দ হচ্ছে। রাশেদ হাত ধুয়ে উঠে দাঁড়ালো। দেখি তো। সে হারিকেনটা নিল এবং সালমা এক অন্ধকারে থাকতে ভয় পাচ্ছিল। আমিও আসছি। দুজন একসাথে ভাঙা ঘরটায় দরজায় এসে দাঁড়ালো। হারিকেনের আলোয় ঘরের ভেতরটা অদ্ভুত দেখাচ্ছে। ভাঙা মেঝে, মাটির স্তূপ,
কই কিছু তো নেই। রাশেদ আলোটা ঘুরিয়ে ঘুরিয়ে বলল, ইঁদুরই হবে, চলো। সালমা রাশেদের হাত ধরলো। তারা শোবার ঘরের দিকে এগোচ্ছে। ঠিক তখনই বারান্দার কোণ থেকে একটা ঠঙের আওয়াজ হলো, যেন কাঁচের বোতলে কিছু একটা টোকা মারলো। রাশেদ সেদিকে আলো ফেললো। বোতলটা যেমন ফেলেছিল তেমনই পড়ে আছে। আমার ওরা মাথা ধরেছে, রাশেদ বলল, ঘুমাতে হবে। রাত তখন গভীর। বাইরে থেকে একটানা ঝিঝি ডাকার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। সালমা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। রাশেদের ঘুম আসছিল না। ব্যবসা গরমেও কেমন যেন একটা শিরশিরে ভাব লাগছে। সে উঠে মশারের সামান্য তুলে জানালার কাছে গেল। বাড়ির পেছনে একটা বস্ত বড় সিরিজ গাছ, চাঁদের আলোয় গাছটার ছায়া পড়েছে উঠোনে। দেখতে একটা প্রকাণ্ড দানবের মতো লাগছে। রাশেদ জানালা বন্ধ করতে যাবে এমন সময় স্পষ্ট একটা জিনিস খেয়াল করলো। বারান্দায় যেখানে বোতলটা ফেলেছিল সেই জায়গাটা খালি। রাশেদের বুকটা যেন ধক করে উঠল। সে হারিকেনের সলেজটা রীতিমতো উস্কে দিল। আলো বাড়ালো। সে ভালো করে দেখলো বোতলটা নেই। সালমা, হ্যাঁ সালমা। সে সালমাকে ধাক্কা দিয়ে তুললো। সালমা ধমড়ি খেয়ে উঠে বসলো আর বললো, কি হয়েছে? চোর এসেছে না? কিভাবে চিৎকার করছো কেন? চুপ চুপ, ওই বোতলটা বারান্দায় যে বোতলটা ছিল না, ওটা কোথায়? আমি কি জানি, তুমি তো ফেলেছিলে। সালমা রীতিমতো বিরক্ত হয়ে বলল, ওটা তো ওখানে নেই, হয়তো বা কোনো কুকুর বা শিয়াল নিয়ে গেছে। আরে ঘুমাতে দাও তো। রাশেদ আর কিছুই বলল না, কিন্তু তার বুকটা কেমন যেন ধরফর করছিল। শিয়াল বা কুকুর এত ভারী একটা কাঁচের বোতল টেনে নিয়ে যাবে? সে আবারও জানালার কাছে গেল। উঠোনের ছায়াগুলোর দিকে তাকিয়ে রইল। কিছুই যেন নড়ছে না, কিন্তু তার মনে হতে লাগলো কেউ বা কিছু একটা ওই অন্ধকার জঙ্গল থেকে তাকে দেখছে, এক দৃষ্টিতে দেখছে। সে ধপ করে বিছানায় এসে শুয়ে পড়ল। ভোর রাতের দিকে সালমা ঘুম ভেঙে গেল। বাথরুম পেয়েছে। সে হারিকেনটা দিয়ে সাবধানে মশারি তুলে বের হলো। বাথরুমের ঘরের লাগোয়া নয়, বারান্দা পেরিয়ে যেতে হবে। বারান্দায় পা রাখতে সেই গন্ধটা না গেল। সে ব্যবসা সাথে বিভৎস আসছে গন্ধ। কালকের চেয়েও অনেক বেশি তীব্র। সালমার গা গলিয়ে এলো। সে তাড়াতাড়ি করে রুমে বাথরুম ছেড়ে রীতিমতো ফিরে এসেছিল। শোবার ঘরের দরজার কাছে এসে সে রীতিমতো থমকে দাঁড়ালো। হারিকেনের আলো এসে দেখলো রান্নাঘরের দরজার ঠিক বাইরে বারান্দার মাঝখানে বোতলটা দাঁড় করানো, একদম সোজা। সালমার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। কাল রাশেদের ওটা কোনায় ছুঁড়ে ফেলে দিয়েছিল, তারপর ওটা উধাও হয়ে গিয়েছিল। এখন এটা এইখানে সোজা দাঁড়িয়ে আছে কি করে? সে দেখলো বোতলের খোলা মুখটা তাদের শোবার ঘরের দিকে ঘোরানো। সালমা প্রায় দৌড়ে ঘরে ঢুকে দরজা ছিটকিনি দিয়ে দিল। রাশেদ ধাক্কা দিয়ে তুলল। ওঠো ওঠো বলছি। রাশেদ বিরক্ত হয়ে বলল, কি হলো আমার? বোতলটা ওটা বারান্দায় রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সালমার গলা যেন ভয় কাঁপছিল। রাশেদ এবার সত্যি রেগে গেল। তোমার কি মাথা খারাপ নাকি সালমা? বোতল দাঁড়িয়ে থাকবে মানে? ঘটনা কি? কি বলছে সব? সে দরজা খুলতে গেল। সালমা আঁকড়ে ধরলো। না যেও না, আমার না খুব ভয় করছে। আরে রাখো, দেখি কে ফাজলামো করছে। রাশেদ এক ছটকায় দরজা খুলে হারিকেনটা উঁচু করে ধরল। বারান্দা খালি, কিন্তু কিছুই নেই। না বোতল, না কোনো গন্ধ, শুধু ভোরের আবছা আলো ফুটে উঠেছে। কই কিসের বোতল? রাশেদ রীতিমতো ধমকে উঠল। সালমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে কি ভুল দেখছে? কিন্তু গন্ধটা আমি তো দেখলাম। সে তোতলাতে লাগলো। সারা রাত জেগে আছো, কি সব আমল তামল বলছো? দেখো, চল ঘুমাও। রাশেদ রীতিমতো দরজা বন্ধ করে দিল। সালমার ঘুম এলো না। সে শক্ত করে চোখ বুঝে শুয়ে রইল। সকাল হলো, শ্রমিকরা এলো। রাশেদ কাজে ব্যস্ত হয়ে পড়ল। সে রাতের ঘটনাটা সালমার মনের ভুল ভেবে উড়িয়ে দিয়েছে, কিন্তু সালমা বাড়িটার ভেতরে স্বস্তি পাচ্ছিল না। সে সকাল 10টা নাগাদ রাশেদকে বলল, শোনো, আমি আজ শহরে ফিরে যাব। আমার না একদম ভালো লাগছে না এখানে। রাশেদ রীতিমতো হতভম্ব হয়ে গেল। হঠাৎ করে? সব তো ঠিকই আছে। না না, ঠিক নেই। বাড়িটা না ভালো না। ওই বোতলটা, ওটা ভালো না। সালমা রীতিমতো কান্নাই করে দিল। রাশেদের দীর্ঘশ্বাস ফেলল। মেয়েদের কুসংস্কার নিয়ে সে মনে মনে বেশ বিরক্ত।
আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আবিদ মিয়াকে বলি বিকেলের বাসে তোমাকে তুলে দিয়ে আসবে। আমি কাজটা গুছিয়ে কদিন পর আসছি, কেমন? বিকেলে সালমা চলে গেল এবং রাশেদ একাই রয়ে গেল বাড়িটাতে। সন্ধ্যায় কাজ শেষ করে শ্রমিকরা চলে যাওয়ার পর রাশেদ এক কাপ চা বানিয়ে সেই বারান্দায় এসে বসলো। একা লাগছিল, কিন্তু সে মনকে শক্ত করলো, কাজটা শেষ করতেই হবে। রাত বাড়লো, রাশেদ খেয়ে দিয়ে শুয়ে পড়লো। সারাদিন পরিশ্রমের পর দ্রুত ঘুমিয়ে পড়লো সে। গভীর রাত, ঠিক কটাই সে জানে না। তার ঘুমটা ভেঙে গেল এক তীব্র অস্বস্তিতে। ঘরটা অস্বাভাবিক ঠান্ডা, অথচ বাইরে ব্যবসা গরম। রাশেদ মশারি থেকে বের হলো, আর তখনই সে এইটা দেখলো। ঘরের কোণে যেখানে আলমারি থাকার কথা, সেখানে কেউ একজন স্পষ্ট দাঁড়িয়ে আছে। না, ঠিক কেউ না, একটা ছায়া, কিন্তু ঘরের অন্য ছায়ার মতো নয়, একটা জমাট বাঁধা ছায়া। অস্বাভাবিক লম্বা, সিলিং যেন ছুঁই ছুঁই করছে। ওটার কোনো মুখ বা চোখ কিছুই নেই, কিন্তু রাশেদ স্পষ্ট বুঝতে পারছিল ওটা তার দিকে তাকিয়ে আছে। রাশেদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো কথা বের হলো না। অদ্ভুত ভাবে সে বুঝতে পারছিল সে যেন প্যারালাইজড হয়ে গেছে। সে লক্ষ্য করলো ছায়াটা কেউ যেন নড়ছে না, শুধু ঠায় দাঁড়িয়ে রইল। রাশেদ দেখলো ছায়াটার চারপাশ দিয়ে ঘরের দেয়ালটা কেমন যেন ভিজে উঠেছে, যেন দেয়াল ছুঁয়ে পানি নামছে। আর সেই পুরনো গন্ধটা, স্যাঁতস্যাঁতে পচা ধুলো আর আসছে গন্ধ সারা ঘরে যেন মোমো করছে। রাশেদ ভয় থরথর করে কাঁপতে কাঁপতে পিছিয়ে খাটের সাথে ধাক্কা খেলো। সেটা ধীরে ধীরে, খুব ধীরে ধীরে নড়ে উঠলো। ওটা ভাসছিল না, আবার হাঁটছিল না। মনে হচ্ছিল ওটা যেন দেয়ালের অন্ধকার থেকে নিজেকে টেনে বার করেছে। রাশেদ চোখ বন্ধ করে ফেললো। সে স্পষ্ট শুনতে পেল তার কানের কাছে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে, কিন্তু সেইটা কোনো ভাষা নয়, শুধু একটা হিস হিস শব্দ, একটা ক্রূর ঘৃণায় ভরা হিস হিসানি। ছেড়ে দেবে কেন? কথাটা যেন মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। রাশেদ চোখ খুলল। ছাটা এখন ঘরের মাঝখানে। সে কোনো মতে হারিকেনটা তুলে নিল। কে কে ওখানে? ছাটা এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তারপর হঠাৎ করে সেইটা যেন গলে গিয়ে বেশের সাথে মিশে যেতে শুরু করলো। তীব্র গতিতে খোলা জানালার দিকে এগিয়ে গেল। রাশেদ জানালার দিকে তাকালো, আর তার রক্ত হিম হয়ে গেল। জানালার বাইরে উঠোনের মাঝখানে সেই কালো কাঁচের বোতলটা পড়ে আছে। ভাঙা কাঁচের টুকরোগুলো উঠোনের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। রাশেদ বুঝলো সে কোনো দুঃস্বপ্ন দেখছে না। সে যা কি হোক না কেন মুক্ত করে দিয়েছে, আর সেটা এই বাড়িতেই আছে, এবং সেটা খুশি হয়নি। জানালার বাইরে উঠোনে ভেজা মাটিতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলো যাদের আলোয় চিকচিক করছিল। ভাঙা যে বোতলটা 40 বছর, হয়তোবা 100 বছর মাটির তলা অঙ্কিত ছিল, সেটা এখন টুকরো টুকরো হয়ে গেছে। রাশেদের মনে হলো তার শির তারা দিয়ে বরফের ঠান্ডা স্রোত নেমে এসেছে। সে বোতলটা ভাঙেনি, সে ওটাকে বারান্দায় আছাড় বেঁধেছিল ঠিকই, কিন্তু ওটা ভাঙেনি, ওটা অক্ষত ছিল। সে নিজেই দেখেছে ওটা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে আছে। তলটা কি ভাঙলো, আর ভাঙার ফলই কি? সে ঘরের ভেতরে তাকিয়াতে সাহস করতে পারল না। সে জমাট বাঁধা অন্ধকার আর সিলিং ধোয়ার অস্তিত্বটা ছিল। সে চোখ বন্ধ করে জোরে জোরে মাথা নাড়ল। ঘুম, এটা স্বপ্ন, এটা স্বপ্ন। আমি আমি আবল তাবল বলছি, এটা হতে পারে না, এটা মিথ্যে বানোয়াট, এটা সত্যি নয়। কিন্তু সে পচার সাথে সাথে আসতে গন্ধটা তার নাকে তখনও তীব্রভাবে লেগে আছে। এটা স্বপ্নের গন্ধ হতেই পারে না। আর ঘরের তাপমাত্রা, বাইরে ব্যবসা গরম হলো, এই ঘরটা এখন হিমাগারের মতো ঠান্ডা। কে কে ওখানে? আবারও যেন রাশেদ চিৎকার করলো, কোনো উত্তর এলো না। সে কাঁপা কাঁপা হাতে হারিকেনটা উঁচিয়ে ধরলো, আলটা ঘরের কোণে ফেললো। খালি যেখানে সে বিভীষিকা দাঁড়িয়ে থাকতে দেখেছিল, সেই কোণটা এখন সম্পূর্ণ ফাঁকা। কিন্তু না, ফাঁকা নয়,
রাশেদের চোখ বড় বড় হয়ে গেল। দেয়ালের সেই কোণটা ভিজে গেছে, চুনকাম করা পুরনো দেয়াল ছুঁয়ে যেন নোনা পানি নামছে। একটা গাঢ় কালচে ছোপ পড়েছে মেঝেতে, ঠিক ততটুকু জায়গা জুড়ে যতটুকু একটা মানুষ দাঁড়ালে লাগে। রাশেদ আর এক মুহূর্ত দাঁড়ালো না, সে খোলা জানালা দিয়ে লাফিয়ে বাইরে চলে গেল। লুঙ্গির একটা কোণে খোঁচা লেগে জায়গাটা ছিঁড়ে গেল, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। সে উঠোন পেরিয়ে বাড়ির মূল ফটকের দিকে এগিয়ে গেল। তার একটাই লক্ষ্য, এই বাড়ি থেকে বের হতেই হবে এক্ষুনি। বড় পুরনো কাঠের গেটটা সে বাইরে থেকে তালা দিয়ে রেখেছিল। চাবিটা শোবার ঘরে। চাবি? সে বুঝতে পারলো তার মস্ত বড় ভুল হয়ে গেছে। সে আবার বাড়ির ভেতরে ঢুকতে ভয় পাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে তার কাছে আর কোনো বিকল্প ছিল না। সে বারান্দায় উঠে এলো। শোবার ঘরের দরজা হাট করে খোলা। হারিকেনে সে ভেতরে ফিরে এসেছিল। সে আলোর বৃত্তের বাইরের ঘরটা জমাট অন্ধকারে ডুবে আছে। সে দরজায় ঠোকাতে দাঁড়িয়ে উকি দিল, আল্লাহ আল্লাহ। তার মুখ থেকে অজান্তেই শব্দ বের হচ্ছিল। সে শব্দ যেন শেষ করে ফেলবে মনেও করতে পারে না। হারিকেনটা মেঝের উপরে কাঠ হয়ে পড়ে আছে। সে কাছের চিনবিনির গায়ে লেগে কালি ফেলছে, আর তার পাশে, তার খাটের পাশে আবারও সেটা দাঁড়িয়ে আছে। সে জমাট বাঁধা অন্ধকার এবার আরো স্পষ্ট। এটা শুধু একটা ছায়া নয়, একটা অবয়ব, যদিও সেটা স্থির নয়। মনে হচ্ছে হাজার হাজার কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে একটা মানুষের আকৃতি নিয়েছে। লম্বা অসম্ভব কৃশ, আর মাথাটা যেন শরীরের তুলনায় অস্বাভাবিক বড়। রাশেদ জমে গেল, তার পা দুটো সিমেন্টের সাথে গেঁথে গেছে। ছায়ামূর্তি নড়ে উঠল খুব ধীরে ধীরে। ওটা তার দিকে এগিয়ে এলো। কোনো পায়ের শব্দ হলো না, শুধু সেই খসখস আওয়াজটা, যেন কেউ একটা ভীষণ ভেজা কম্বল মেঝের উপর দিয়ে টেনে এনেছে। ছায়ামূর্তিটা খুব ধীরে ধীরে নড়ে উঠল। ওটা তার দিকে এগিয়ে এলো। তার পায়ের কোনো শব্দ হলো না। সেই খসখসে আওয়াজটা এবার যেন হচ্ছে, যেন ভেজা কম্বল মেঝের উপর দিয়ে টেনে আনছে। রাশেদ দেখলো জিনিসটা যত এগোচ্ছে, মেঝেতে সেই কাঁচে পিচ্ছিল দাগটা ততই যেন লম্বা হচ্ছে। তার কানের কাছে আবারও সে ফিসফিসানি, এবার আরো স্পষ্ট, ভয় পাচ্ছিস? রাশেদ রীতিমতো চিৎকার করে উঠল, একটা জান্তব চিৎকার। আর সে আর চাবির কথা ভাবলো না। সে উল্টো দিকে ঘুরে দৌড় লাগালো। বারান্দা পেরিয়ে, উঠোন পেরিয়ে সে বাড়ির পেছনের দিকে, যেখানে জঙ্গল শুরু হয়েছে, সেদিকে রীতিমতো ছুটে গেল। পেছনে কোনো ধাওয়া করার শব্দ নেই, কোনো পাথরের আওয়াজ নেই, কিন্তু রাশেদ স্পষ্ট বুঝতে পারছিল ওটা তার পেছনে আছে, খুব কাছে। সেটার ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে অনুভব করতে পারছিল। সে আষ্টে গন্ধটা যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। সে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ল। কাঠ ঝোপে তার গলা, গা দিয়ে মতো হাত ছিঁড়ে যাচ্ছে। তার থামার কোনো উপায় নেই। সে জানে না সে কোথায় যাচ্ছে। তার শুধু মনে হচ্ছে ওই বাড়ি থেকে যত দূরে যাওয়া যায় ততই ভালো। অনেকটা দৌড়ে এসে সে তার ফাঁকা জায়গায় এসে হাঁপাতে লাগলো। এটা একটা পুরনো দিঘির পার, পানিটা কালো, শ্যাওলা ভরা। রাশেদ হাঁটু ভর করে দিয়ে বসে পড়ল। তার বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। সবকিছু কি শেষ? ওটা কি তাকে ছেড়ে দিয়েছে? সে উঠে দাঁড়ালো। চারপাশে ভুতুরে রকম শান্ত, শুধু ঝিঝির ডাক আর দূরে কোথাও কান্নার, কুকুরের কান্নার আওয়াজ। সালমা, সালমা! সে ফিসফিস করে স্ত্রীকে ডাকলো, যেন সালমা তাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে। ঠিক তখন সে দিঘির কালো পানির দিকে তাকালো। পানিতে চাঁদের প্রতিবিম্ব, আর সেই প্রতিবিম্বর পাশে আর একটা প্রতিবিম্ব, একটা দীর্ঘ কুৎসিত ছায়া তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে। রাশেদ চমকে উঠে দাঁড়ালো। ফাঁকা, কেউ নেই সেখানে। সে আবার ভয়ে পানির দিকে তাকালো। প্রতিবিম্ব তখনও আছে, ওটা নড়ছে। পানির ভিতরে সে প্রতিবিম্বটা হাসছে। তার মুখে কোনো মুখ নেই, কিন্তু রাশেদ বুঝতে পারছিল ওটা খিলখিল করে হাসছে। রাশেদ, যাবি কোথায়?
রাশেদ রীতিমতো দৌড় দেওয়া শুরু করলো। ঠিক সেই মুহূর্তে যেভাবে হোক লোকালয়ে পৌঁছাতে হবে হামিদ মিয়ার বাড়িতে। সে একমাত্র তাকে সাহায্য করতে পারে। ভোর তখন সবে শুরু হচ্ছে। পূর্ব আকাশের সামান্য ফর্সা হয়েছে। হামিদ মিয়া ফজরের নামাজের জন্য উঠে উজু করছিল। ঠিক তখনই তার দরজায় পাগলের মতো ধাক্কার শব্দ হলো। কে কে এত ভোরে আবার কে এলো? হামিদ মিয়ার স্ত্রী ভেতর থেকে চেঁচিয়ে উঠল। হামিদ মিয়া তাড়াতাড়ি করে দরজা খুলল। দরজার বাইরের রাশেদকে দেখে চমকে উঠল। ওস্তাদ, আপনি এই দশা কেন? রাশেদ তখন প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থা। সারা গায়ে কাঁটা ছোপের আঁচড় আর পায়ের জুতা নেই। ডুঙ্গিটা কাদা পানিতে মাখামাখি। চোখ দুটো রীতিমতো জমা ফুলের মতো লাল আর ভয় কোটরে ঢুকে গেছে। হামিদ, হামিদ বাঁচা, বাঁচা আমাকে, সে একটু করে বলতে পারলো। হামিদ লোক বিচক্ষণ, সে আর একটা প্রশ্ন করলো না। সে রাশেদকে ধরে ভেতরে নিয়ে এলো। দাওয়ায় একটা শীতল পাটিতে বসালো। তার স্ত্রী এক গ্লাস পানি নিয়ে এলো। রাশেদ কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিল। তার হাতে লেগে লেগে ঠক ঠক করে শব্দ হচ্ছে। কি হয়েছে ওস্তাদ? সাপ খপ দেখছেন নাকি? হামিদ সাবধানে জিজ্ঞেস করলো। রাশেদ কয়েকটা পানি গিলে ফেললো। তারপর ফ্যার ফ্যার করে হামিদের দিকে তাকিয়ে রইল। বোতল, বোতলটা! হামিদের বুকটা ধক করে উঠল। জলিলের সেই সকালের কথাটা মনে পড়ে গেল। মাটির তলের জিনিস। কি হয়েছে বোতলের? হামিদের গলা রীতিমতো উঠতে। রাশেদ কিছুটা ভেঙে পড়ল। সে শিশুর মতো করে ভয়ের তো গলায় রীতিমতো পড়ে উঠল। সমস্ত ঘটনা, সালমার কণ্ঠস্বর নকল করা, দিঘির পারে সে প্রতিবিম্ব সবকিছু এক এক করে বলতে শুরু করলো। হামিদ মিয়ার সবকিছু শুনলো। তার মুখ যেন ফ্যাকাশে হয়ে গেল। সে সাথে সাথে তার ঘরের ভেতরে গেল। সেখান থেকে জলিলকে ডাক দিল, যে পাশের বাড়িতেই থাকে। মিনিট পাঁচেকের মধ্যে জলিল এলো। সেও রাশেদের অবস্থা আর হামিদের মুখের ভান দেখে অর্ধেকটা আন্দাজ করে ফেলল। জলিল, তুই যা ভাবছিলি। হামিদ রীতিমতো গলায় পড়ল। ওস্তাদ বোতল খুলে ফেলছিল। জলিল প্রায় আঁতকে উঠল। সর্বনাশ, আমি না করছিলাম ওস্তাদ, আমি না করছিলাম। এখন ওসব কথা রাখ। ওস্তাদ যা দেখছে তা ভালো না। জিনিসটা আজাদ হয়ে গেছে, বুঝতে পারছস? আর বোতলটা কিন্তু ভাঙা গেছে। শেষ কথাটা শুনেই জলিলের মুখের ভেতরের সমস্ত রক্ত যেন ঠান্ডা হয়ে গেল। সে বসে পড়ল। ভাঙা গেছে? আরে আল্লাহ রে, তার মানে ওরে আর ফেরত পাওয়ানো যাবে না, ফেরত পাঠানো যাবে না। ওটা একটা জিন, ওটা ওটা বাইরে হয়ে গেছে গা। কিছুর কথা বলতেছো তোমরা? রাশেদ রীতিমতো বনিয়া হয়ে জিজ্ঞেস করলো, কি ছিল ওটার ভিতরে, সত্যি করে বলো। জলিল কাঁদতে কাঁদতে বলল, ও ওস্তাদ, আপনি যারা ছাড়ছেন সেই বাড়ির পুরানা পাহারাদার, না পাহারাদার না, বন্দি। আমার দাদার দাদা তালুকদার এই বাড়িতে কাম করতো। সে কইতো এ বাড়ির এক বুড়ো তালুকদার, সে শয়তানের পূজারি ছিল। সে নাকি বিশর আর বল্লুক থেকে কাফরি জিনরা আসছিল, কাফরি জিন, তার হুকুম তামিল করানোর জন্য। আর এরপর হামিদ রীতিমতো যোগ করলো, আমরা ওই কিসা শুনছি, ভাবছি মানুষের বানানো কথা, লোক কথা বলে না, ওসব বাচ্চা মানুষের কথা ভাবছিলাম। জলিল বলতে লাগলো, জিনটা প্রথম প্রথম তার কথা শুনতো, তারে লোক আরো ধনরত্ন এনে দিত, কিন্তু পরে পরে সে কাবু থাকে নাই। সে তালুকদারের পোলাপান গো খাইতে শুরু করে। রাতের বেলা আইসা ঘর মটকায় রক্ত খাইতো, জানেন? তালুকদারে দেখলো তার নিজের শখ, তার বংশ শেষ করে দিতেছে জিন। রাশিদের নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসলো। এরপর তখন তখন কামেল পীরের খবর পায়, আর বহুত কষ্টে 3 দিন 3 রাত লড়াই করা সে পীর সাহেব সিনটারে কাবু করছিল, বোতলে বন্দি করে দিছিল, কিন্তু ওরে মারতে পারে নাই। তাই ওরে খাস বোতলে বন্দি করছে। আপনি যেটা পাইলেন আর কি, ওইটা ভৈরা সীসা দিয়ে মুখটা বন্ধ করে দিছিল, সিলগালা করে দিছিল, আর হুকুম দিছিল এই বোতল কোনোদিন যেন আসমানের আলো না দেখে। তাই ওরে কাছারি ঘরের মেসের নিচে পুঁতা রাখা হয়েছিল। পীর সাহেব কইছিলেন, যতদিন এই বোতল থাকবো, বন্ধ থাকবো, ততদিন এই বংশ, এই ভিটা নিরাপদ। কিন্তু যদি কোনো দিন এটা খোলা হয় তাহলে কিন্তু খবরে ছাড়বো না এই দিন, কারণ সে তার প্রতিশোধ নিবে তো নিবে। রাশিদের মনে হলো সে ঠান্ডা মেঝেতে বসেও ঘামছে।
কিন্তু কিন্তু বোতলটা তো ভেঙে গেছে, ও তো এখন মুক্ত। ও কি আমার কোনো ক্ষতি করতে পারবে? রাশিদের মুখে রীতিমতো শুকনোটা হাসি হাসলো। ক্ষতি তো শুরু হয়েই গেছে ওস্তাদ। ও আপনার ডর দেখাইতেছে, ও খেলতাছে। ও আপনার একবারে মারবো না, ধীরে ধীরে ভয় দিয়া মারবো। আপনার কলিজা শুকায় ফেলবো ভয় দিয়া। আপনার পাগল বানায় সারবো, পাগল বানায় সারবো। তাহলে উপায় কি? রাশিদের গলা তখন কাঁপতে লাগলো, শুধু বেঁচে থাকার আকুতি। আমাকে বাঁচাও হামিদ, আমি শহরে ফিরে যেতে চাই, সালমার কাছে। হামিদ আর জলিল একে অপরের দিকে তাকালো। হামিদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ওস্তাদ, আপনি হয়তো শহরে ফিরে যেতে পারবেন, কিন্তু আপনার লাগা যা গেছে তা কি যাইব? ও তো আপনার পিছু ছাড়বো না, ও আপনারা ধরছে। আপনি যেখানে যান ও গন্ধ শুকা কিন্তু ঠিকই পয়সা যাবো। তাহলে করোটা কি? আমি কি করবো বলো না? একটাই পথ আছে। জলিল রীতিমতো ফিস ফিস করে বলল, এই জঙ্গলের উত্তর মাথায় একজন তাকে, বুঝতে পারছেন? লোকে তার এই গফুর হুজুর বলে। সে নাকি এই লাইনের লোক, জিন বদলে তার কারবার। সে যদি কিছু করতে পারে। রাশিদ রীতিমতো খড় উঠার মতো আঁকড়ে ধরলো। চলো চলো, এক্ষুনি চলো তার কাছে। এখন না, হামিদ রীতিমতো বাধা দিল। এখন সকাল, এই সময় পিশাচদের জুম কম থাকে। সে এখন এই বাড়িটা আঁকড়া ধরেছে, কিন্তু রাত নামলে সে আবার বাইর হইব। আমরা আসলে নামাজের পর রওনা দেবো, কেমন? মাগরিবের আগে পৌঁছাতে হবে। আমি আমি এখানে থাকতে পারি? ওই বাড়িতে ফিরে যাবো না, আমার ভয় করছে। আপনি এখানে থাকেন, ডর নাই, আমরা আসি তো। আমি তাকে আশ্বাস দিয়ে বলল। এরপর সারাটা দিন রাশিদ একটা ঘরের মধ্যে কাটালো। হামিদের বউ তাকে খেতে দিয়েছিল, সে কিছুই মুখে তুলতে পারেনি। সে শুধু দামায় বসে দূর থেকে পৈতৃক ভিটার ছাদের দিকে তাকিয়েছিল। কি শান্ত স্নিগ্ধ লাগছে এখন বাড়িটাকে। কি বলবে গত রাতে যেখানে ভয়ঙ্কর তাণ্ডব হয়ে গেছে। তার সালমার কথা মনে পড়লো। সে ফোন করার জন্য হামিদের ফোনটা নিল। সালমার নাম্বারটা ডায়াল করলো, রিং হচ্ছে। সালমা ফোনটা ধরলো। হ্যালো সালমা। রাশের গলাটা যেন শুকিয়ে এসেছে। রাশেদ, তোমার গলা এমন শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো? আর তোমার ফোন বন্ধ কেন ছিল? সালমা শোনো, আমি একটা বড় ধরনের বিপদে পড়ে গেছি। তুমি এখনই। কথাটা শেষ হলো না, ফোনের লাইনটা হঠাৎ করে ঘর ঘর করে শব্দ যেন ভরে গেল। তীব্র স্ট্যাটিক সাউন্ড হলো। হ্যালো রাশেদ, কথা তো শোনা যাচ্ছে না। সালমা উপাস থেকে চিৎকার করলো। রাশেদ ফোনটা কান থেকে সরাতে যাবে ঠিক তখনই আগের মতো ঝিরঝির করে একটা শব্দ শুনলো। সেই হিসিসানির শব্দ। বলবি বইলা দেবী। রাশেদের হাত থেকে ফোনটা পড়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে হামিদের দিকে তাকিয়ে রইল। হামিদ সবটা বুঝেছে। সে মাথা নাড়ল। ও আপনি সব কথা শুনছেন ওস্তাদ? ও আপনার এক না পাইছে এবার। আর দেরি করা যাব না, আসলে আজান দিলে কিন্তু আমরা রওনা দিব। বিকেলের আলো যেন বনে গিয়েছিল। সূর্যের পশ্চিম বাঁশ ঝাড়ের পেছনে হেলে পড়েছে। রাশেদ, হামিদ আর জলিল এই তিনজন রওনা দিল। হামিদ সাথে একটা ধারালো দা নিয়েছে, আর জলিলের হাতে একটা পুরনো হারিকেন। রাশেদের পা যেন খালি। হামিদ তাকে নিজের এক জোর স্পঞ্জের স্যান্ডেল নিয়েছে। তার গায়ে পথ ছেড়ে জঙ্গলের ভেতরের কাঁচা রাস্তায় নামলো। এই জঙ্গলটা বেশ গহীন। দিনের বেলা তো ভেতরে আলো কম আসে। কত দূর? রাশেদ যেন ফিসফিস করে জিজ্ঞেস করলো। কাছাকাছি, হামিদ বলল। ভয় পায়েন না, আমরা তিনজন আছি, আর দিনের আলোতে পৌঁছে যেতে পারবো, সমস্যা নাই। তারা যত এগোচ্ছে রাশেদের সেই অস্বস্তিতা ততই যেন বাড়ছে। সে আষ্টে গন্ধটা খুব হালকা, কিন্তু সে ঠিকই পাচ্ছে। সে কি ভুল করছে? হামিদ, গন্ধটা আমারও পাচ্ছি। হামিদ আর জলিলকে থমকে দাঁড়ালো। তারা দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিল। কই, আমি তো কিছু পাই না। জলিল বলল, বাতাস তো শুধু ভেজা মাটির গন্ধ। না না, ওটা আছে। রাশেদ প্রায় রীতিমতো চিৎকার করে উঠল। তোমরা পাচ্ছ না? ওই দেখো, ওই দেখো। সে রীতিমতো আঙ্গুল তোলে সামনের দিকে দেখালো। জঙ্গলের পথটা যেখানে বাঁক নিয়েছে সেখানে এক প্রকাণ্ড বট গাছ। সেই গাছের নিচে অন্ধকারটা, আর অন্য জায়গাছে
অনেক বেশি কালো। হামিদার চোরের ওই বার দেখলো অন্ধকারটা নড়ছে। আল্লাহর নাম নন, আল্লাহর নাম নন ওস্তাদ। হামিদ দাঁটা শক্ত করে চেপে ধরল। থাইমেন না, হাঁটেন। তারা দ্রুত পা চালালো। বট গাছটা পার হওয়ার সময় রাশেদ চোখ বন্ধ করে রেখেছিল, কিন্তু সে স্পষ্ট অনুভব করলো একটা তীব্র ঠান্ডা স্রোত তার পাশ দিয়ে বয়ে গেল। আর এখানে শিখাটা দপ করে জ্বলে উঠে প্রায় নিভে যাচ্ছিল। জমি কোনো মতে সেটা আগলে ধরে রাখলো। জলদি জলদি হাঁটো। হামিদ রীতিমতো তাড়া করলো। তারা প্রায় দৌড়াতে শুরু করেছে। জঙ্গলটা যেন আর কোনোভাবে শেষ হতে চাইছে না। সন্ধ্যা পুরোপুরি নেমে গেছে। হারিকেনের আলোটা এখন একমাত্র ভরসা। ওই তো বাতি দেখা যায়। জনি রীতিমতো কাঁপতে কাঁপতে বলল কথাটা। দূরে গাছের ফাঁক দিয়ে একটা টিমটিমে আলো দেখা যাচ্ছে। গফুর হুজুর রাস্তা না ওঠাই রাস্তার বনে কিছুটা আশার আলো ফুটে উঠল। সে প্রায় দৌড়ে এসে সেই আলোর দিকে এগোতে লাগলো। আস্তানা একটা ছোট্ট বাটির ঘর, সামনে সামান্য উঠোন। একজন বৃদ্ধ লোক সাদা লম্বা দাড়ি একটা বাঁদরের উপরে বসে আছেন। তিনি গফুর হুজুর। তিনি যেন তাদের অপেক্ষায় করছিলেন। তারা উঠোনে পৌঁছাতে হুজুর মুখ তুললেন। তার দৃষ্টি সোজা রাশেদের উপরে। আইসো বাবা, দেরি করে ফেললা, অনেক দেরি করে ফেললা। রাশেদ কিছু বলার আগে হামিদ বলে উঠল, হুজুর এনারা সে পিশাচে ধরছে, জিন আপনি বাঁচান হুজুর। গফুর হুজুর রাশেদের দিকে তাকিয়ে রইলেন। পিশাচে ধরেনি, পিশাচ সে নিজে আজাদ করে দিছে। আর সে একলা হয় নাই, সে তার লইয়া আসছে। রাশেদের বুকটা চল ধক করে উঠল। মানে? পেছন ফিরে তাকা বাবা। হুজুর যেন শান্ত গলায় বললেন। রাশেদ, হামিদ আর জলিলে তিনজনই একসাথে পেছনে ফিরে তাকালো। জঙ্গলের কিনারায় যেখান থেকে তারা এই মাত্র এসেছে সেখানে দুটো আগুনের গোলা ঝলঝল করছে আর নিচ্ছে। না, ওটা কোনো আগুন নয়, দুটো ডাল লাল চোখ তাকিয়ে আছে তাদের দিকে। আর সেই চোখ দুটো চার, সে জমাট বাঁধা অন্ধকার, সেই দশা শহীদ বিভৎস ছায়া মূর্তিটা এখন আর জঙ্গলে নেই। সে খোলা উঠানের কিনারায় এসে দাঁড়িয়ে আছে। হারিকেনের আলোয় তার অবরটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। সে যেন মাটির ঘরের থেকেও অনেক লম্বা। জলিল একটা চাপা আর্তনাদ করে উঠল। হামিদের দা উঁচিয়ে ধরল, কিন্তু তার হাতটা থর থর করে কাঁপছে। ছায়া মূর্তিটা এক ফুটো রীতিমতো নড়ল না। সে শুধু তাদের দিকে তাকিয়ে রইল। খেলবি? এবার তার গলাটা শুধু রাশেদ নয়, হামিদ আর জলিলও স্পষ্ট শুনতে পেল। গফুর হুজুর ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি রাশেদের দিকে তাকিয়ে বললেন, ওরে আজাদ কইরা তুমি অন্যায় করছো, ও এবার প্রতিশোধ দিবে। আর প্রতিশোধের প্রথম শিকার তুমি বাবা। ছায়া মূর্তিটা একটা দীর্ঘ অমানসিক ঘর ঘর শব্দ করলো। সেটা এক পা করে উঠোনের দিকে এগোতে শুরু করলো। রাশেদ, হামিদ আর জলিল তিনজনের রীতিমতো পাথরের মতো জমে গেছে। জঙ্গলের কিনারায় হারিকেনের আলোয় সীমানার ঠিক বাইরে সে জমাট বাঁধা অন্ধকারটা দাঁড়িয়ে আছে। ওটা কোনো ছায়া নয়, ওটা এখন একটা স্বয়ং সম্পূর্ণ অস্তিত্ব। দুটো জ্বলন্ত লাল চোখ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদের দিকে। উঠোনের ঘাস যেখানে ওটা দাঁড়িয়ে আছে তা যেন শুকিয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে। বাতাস স্থির, কিন্তু সেই পচা সাথে আষ্টে গন্ধটা এখন এতটাই তীব্র যে বমি ছেড়ে আসছে। জলিলের হাত থেকে হারিকেনটা প্রায় পড়েই যাচ্ছিল। সে বিড়বিড় করে দোয়া দরদ পড়তে শুরু করেছে, কিন্তু তার গলা ভয় বুঝে আসছে। হামিদ দাঁটার সামনে এগিয়ে ধরেছে, কিন্তু তার পা দুটো ঠক ঠক করে কাঁপছে। সে জানে এই লৌকিক অস্ত্র একটা অলৌকিক বিভীষিকাময়ের সামনে খড়কুটোর চেয়েও বেশি কিছু নয়। চামড়িটা নড়তে শুরু করলো। ওটা এক পা বাড়ালো উঠোনের দিকে। কোনো শব্দ হচ্ছে না, কিন্তু রাশেদ দেখলো ওটা যেখানে পা ফেলেছে সেখানে মাটি যেন ভিজে উঠেছে, কাঁচে হয়ে যাচ্ছে। একটা পিচ্ছিল আঠালো কিছুর অস্তিত্ব জানান দিচ্ছে। কি রে, আমি ফিরে এসেছি, আমি মুক্ত হয়েছি।
গফুর হুজুর এবার শান্ত কনায় বললেন, হামিদ, জলিল, ডরাও, ডরাইলে কিন্তু জোর পায়ে যাবে। ডরাও না, ডরাও না, আমার ঘরের দুয়ারে থাকো তোমরা, কেমন? তিনি নিজে এক পা এগিয়ে গেলেন, তার হাতে এক পুরনো তসবির দানা। তিনি রাশিদের দিকে না তাকিয়ে বললেন, বাবা, আমার পেছনে আসো, যাই ঘটুক আমার কাছ থেকেও, কেমন? এক পাও নড়বা না, আর মনের সাহস রেখো, কেমন? ও কিন্তু তুমি ভয় পাইলে কিন্তু আরো বেশি তোমার ভয় দেখাবো আর মারে ফেলবো তোমারে। রাশেদ কোনো মতে টলতে টলতে হুজুরের পেছনে এসে দাঁড়ালেন। সে স্পষ্ট অনুভব করতে পারছিল ওই লাল চোখ দুটো শুধু তাকিয়ে দেখছে একটা তীব্র ঘৃণা, আদিম খোদা সেই দৃষ্টিতে। যারে তুমি আজাদ করছো? হুজুর রীতিমতো সে ছায়ামূর্তিটার দিকে শান্ত করায় বললেন, সে মাটির নয়, তার যেখানে বন্দি করা হয়েছিল সেখানে তার থাকার কথা। তুমি তার ডাইকা আনছো, বুঝতে পারছো? ছায়া মূর্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, শুধু তার অপরটা যেন সাপের মতো পাক খাচ্ছে। সে আমাকে বন্দি করেছিল, আমি প্রতিশোধ নেব। আমি ফিরে এসেছি, আমি সবাইকে শেষ করে দিব। সে তোমার বন্দি করে নাই। গফুর হুজুর মাথা নাড়ালেন। সেই গায়ের মানুষে তোমার হাত থেকে রক্ষা করছিল, বুঝতে পারছো? তুমি সীমা পার করে ফেলেছিলা, তুমি অনেক মানুষ হত্যা করছিলা। সীমা, মানুষের জান নেওয়ার মজা তোরা কি করে বুঝবি রে? বড় সন্তান, কত যে খারাপেরা, ওরা নিজের স্বার্থের জন্য সবকিছু করতে পারে। এই কথাটা শুনে জলিল আর হামিদ দুজনেই রীতিমতো শিউরে উঠল। হুজুর বললেন, এই ছেলের জান তুমি নিতে পারবে না, ও ভুল করেছে, কিন্তু ওর মধ্যে শয়তান নেই, বুঝতে পেরেছ? ওর মধ্যে আছে লোভ, আছে অহংকার। মূর্তি ধীরে ধীরে একটা হাত তুললো। সেটা ঠিক হাত নয়, ধোঁয়ার তৈরি লম্বা একটা সুরের মতো। আর ওর অহংকার, ওর লোভই আমার দরজা খুলে দিয়েছে। সেদিন যদিও লোভ না করে আমার বোতলটা, আমাকে যে বোতলে বন্দি করা হয়েছে সে বোতলটা রেখে দিত, তাহলে হয়তো আমি যেভাবে আজাদ হতে পারতাম না। ওর লোভ, ওর অহংকার, ওর ভূত প্রেতের প্রতি অবিশ্বাস আমাকে জাগিয়ে তুলেছে। হঠাৎ করে সে ধোঁয়ার হাতটা তীব্র গতিতে তীরের মতো রীতিমতো রাশেদের দিকে ছুটে গেল। সাবধান! হামিদ দাঁটা নিয়ে সামনে এগিয়ে গিয়েছিল, কিন্তু গফুর হুজুর তার আগে তসবিটা সামনে ছুড়ে মারলেন। একটা অদ্ভুত ঘটনা ঘটলো। তসবিটা সে ধোঁয়ার হাতে লাগা মাত্রই যেন অদৃশ্য দেয়ালে ধাক্কা খেলো। ছ্যাত করে একটা শব্দ হলো, যেন কেউ জ্বলন্ত লোহা পানিতে ডুবিয়ে দিয়েছে। তীব্র পোড়া মাংসের গন্ধে ভরে গেল চারপাশটা। ছায়া মূর্তির যন্ত্রণায় অমানসিক চিৎকার করে উঠল। সে চিৎকার ঝিঝি পোকার ডাক ছাপিয়ে রাতের নিস্তব্ধতা ছিঁড়ে ছিঁড়ে বহু দূর ছড়িয়ে পড়ল। জঙ্গলের ভেতর থেকে পাখিরা ডানা ঝাপটে উড়ে গেল। মূর্তিটা কয়েক পা পিছিয়ে গেল। তার লাল চোখ দুটো এখন রাগে যেন গনগন করছে। পালাও! হামিদ চিৎকার করে বলল, হুজুর, ওটাকে আটকানো, আটকান, আমরা পালাই, আপনি ওটা আটকান। পালানোর কোনো পথ নেই। গফুর রীতিমতো হাঁপাচ্ছিল, বোঝা যাচ্ছে ও এক আঘাতেই তার অনেক শক্তি ক্ষয় হয়েছে। ওরে যদি আজ না থামায়, ও গাওয়ারে একেবারে সারখার করে দিবে, একদম শেষ করে দিবে। রক্তের স্বাদ পাইলে আর থামবে না, কোনোভাবেই থামবে না। তিনি রাশেদের দিকে ফিরলেন। বাবা, তোমার একটা কাম করতে হবো, খুব সাহসের কাম। কি কাজ বলেন না? রাশেদের রীতিমতো গলা শুকিয়ে এলো। আমি ওরা আটকানোর চেষ্টা করতেছি। তুমি ওই মাটিটার ঘর থেকে আমার কোরআন শরীফটা আনবা, কেমন? লাল কাপড়ে মোড়ানো, আর একটা বোতল পানি আছে, ওইটা আনবা, জলদি যাও। রাশেদ দেখলো এটা তার একমাত্র বাঁচার উপায়। সে হুজুরের নির্দেশ মতো মাটির ঘর থেকে দৌড় দিল, কিন্তু সেই দরজায় পা রাখা মাত্রই ছায়া মূর্তিটা আমারও নড়ে উঠল। এবার তার হাত বাড়ানো না, সে পুরো শরীরটাকে মাটির সাথে মিশিয়ে একটা কারো তরল স্রোতের মতো তীব্র গতিতে গফুর হুজুরের পাশে কাটিয়ে রাশেদের ঘরের দিকে দিয়ে গেল। রাশেদ, ঢুইকো না, কোনোভাবে ঢুইকো না। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। রাশেদ ঘরের টোকাত বাড়িয়ে সে পেছনে পেছনে ঘরে ঢুকে পড়ল এবং দরজাটা অদৃশ্য দেয়াল তৈরি করলো।
ঠক করে একটা শব্দে ঘরের দরজাটা যেন বাইরে থেকে বন্ধ হয়ে গেল। ওস্তাদ হামিদ আর জলিল পাগলের মতো দরজায় ধাক্কা দিতে লাগলো। ওস্তাদ দরজা খোলেন, দরজা খোলেন, কিন্তু দরজা খুলল না, যেন ওপাশ থেকে বিশাল শক্তি দিয়ে ওটা চেপে ধরে রেখেছে। সর্বনাশ! গফুর হুজুর রীতিমতো কপালে হাত দিলেন। ওরে একলা পায়ে গেছে, ওরে ওরে আটকাইতে হবে, ওরে আটকাইতে হবে। ঘরের ভেতরটা ছিল ঘুটে অন্ধকার, একমাত্র আলো আসছিল দরজার একটা ছোট্ট ফাটল দিয়ে। রাশেদ সেই আলোতেই দেখলো সে একা নয়। ঘরের কোণে যেখানে হুজুরের চৌকিটা পাতা, সেটার উপরে ছায়াবর্তী বসে আছে, না বসে নেই, ওটা কুণ্ডলি পাকিয়ে আছে। ঘরের চানা প্রায় ছুঁয়ে ফেলেছে, লাল চোখ দুটো অন্ধকারে জ্বলছে। রাশেদের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে তীব্র আষ্টে গন্ধ আর হিমাকারের মতো ঠান্ডায় তার হাত পা অবশ হয়ে আসছে। পালাবি কোথায়, পালাবি? রাশেদ রীতিমতো ভয়ে পিছিয়ে দরজায় ধাক্কা দিল। হামিদ, জলিল, বাঁচাও, দরজা খোলো। ওরা তোকে বাঁচাবো? ওরা তো নিজেরাই বাঁচতে পারবে না আমার তাণ্ডব থেকে। সেটা ধীরে ধীরে চৌকি থেকে রীতিমতো নামলো। ওটা এখন রাশেদের মুখোমুখি, মাত্র হাত পাঁচেক দূরে। রাশেদ স্পষ্ট দেখতে পাচ্ছিল ওটার অবয়বের ভেতরে যেন হাজার হাজার বিকৃত মুখের ছায়া নড়াচড়া করছে। তো কি চাস, কি চাস তুই? আমায় ছেড়ে দে, আমি কি ক্ষতি করেছি তোর? তুই আমাকে মুক্ত করেছিস, তুই আমাকে আর একটু উপহার দিবি। কি উপহার? তোর জীবন। কথাটা বলা মাত্রই ওটা রাশেদের উপরে ঝাঁপিয়ে পড়লো সে বিভৎস ছায়ামূর্তিটা, সে বিভৎস জিনটা। ওটা ভিন্ন পথ ধরল। ঘরের অন্ধকার হঠাৎ করে সরে যেতে লাগলো। রাশেদের চোখের সামনে দৃশ্যপটটা পাল্টে গেল। সে আরো গফুরের হুজুরের মাটির ঘরে নেই। সে দেখলো সে তার ঢাকার ফ্ল্যাটে দাঁড়িয়ে আছে। বসার ঘরে বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। সালমা! সে ডাকলো। রান্নাঘর থেকে সালমা বেরিয়ে এলো, তার মুখে হাসি। এসে গেছো? আমি ভাবলাম আজকেও কাজে দেরি হবে তোমার। এই প্রথম রাশেদের সবকিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? এতক্ষণ তো সে হুজুরের বাড়িতে ছিল, সে ঢাকায় এলো কিভাবে? সালমা, আমি তো ওই বাড়িতে। কিসের বাড়ি? তুমি তো অফিস থেকে এলে। সালমা রীতিমতো হেসে তার হাতটা ধরলো। চলো খেতে দেই, তোমার পছন্দের সব খাবার রান্না করেছি। রাশেদের মনে হলো তাহলে কি পুরোটাই স্বপ্ন ছিল? ওই বাড়ি, ওই বোতল, ওই ছায়া, সব কি তার বিকৃত মস্তিষ্কের অদ্ভুত এক চিন্তা? সে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। জানেন, সালমা খাবার বাড়তে বাড়তে বলল, আজ আমার না খুব ভয় করছিল। বারান্দায় কেমন যেন একটা পচা দুর্গন্ধ পাচ্ছিলাম। রাশেদের বুকটা যেন ধক করে উঠল। গন্ধ? ওই যে তুমি সেদিন যে পুরনো বোতলটা এনেছিলে না, ওটা খোলার পর যেমন গন্ধ আসছিল না, ঠিক তেমন। রাশেদ রীতিমতো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। সে কোনো বোতল ঢাকা আনেনি। অসম্ভব। বোতল? হ্যাঁ, ওই যে তোমার শোবার ঘরে, চলো দেখবে। সালমা তার হাত ধরে শোবার ঘরের দিকে নিয়ে গেল। রাশেদ যন্ত্রের মতো শোবার ঘরের দিকে গেল। শোবার ঘরে ঢুকে সে দেখল তার বিছানায় কেউ একজন শুয়ে আছে, চাদর বড়ি দিয়ে শুয়ে আছে। কে কে ও? রাশেদের গলা যেন কাঁপছে। চিনতে পারছো না? একটা অদ্ভুত বিচ্ছিরি হাসি তার মুখটা যেন ধীরে ধীরে করে যাচ্ছে। সালমা বিকৃতভাবে হাসতে লাগলো। সালমা বিছানার চাদরটা টেনে ধরলো। রাশেদ দেখলো বিছানায় যে শুয়ে আছে সে রাশেদ নিজেই। রাশেদ যেন রীতিমতো হতভম্বের মতো তাকিয়েছিল। এটা কি দেখছে সে? রাশেদের নিচের মৃতদেহ, চোখ দুটো খোলা, ভয়ে বিস্ফারিত, আর সারা শরীর কালচে হয়ে গেছে, ভিজে পচে গেছে। এইটা কিভাবে সম্ভব? রাশেদ যেন হতভম্বের মতো তাকিয়েছিল। এইটা কিভাবে সম্ভব? না না! রাশেদ রীতিমতো চিৎকার করে উঠল।
তার চারপাশের ফ্ল্যাটের দৃশ্যটা কাচের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। সে দেখল সে আবার সে মাটির ঘরে দাঁড়িয়ে আছে, আর সেই ছায়া মূর্তিটা তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। ভয় পাচ্ছিস? তোর ভয় তো কেমন শুরু হলো। আমি তো কেমন এক জগতে নিয়ে যাবো, তুই ভয় ছাড়া কিছুই পাবি না। ধীরে ধীরে তুই পাগল হতে শুরু করবি। রাশেদ বুঝতে পারলো ওই ছায়া মূর্তিটা, ওই বিভৎস জিনটা তার মস্তিষ্ক নিয়ে খেলা করছে, ওটা তার মন ভেঙে দিচ্ছে। তুই তুই আমাকে মারতে পারবি না। রাশেদ রীতিমতো মরিয়া হয়ে চিৎকার করলো, মারবো না। তোর যা কিছু আছে সব কিছু নিয়ে নেব। এবার দৃশ্যপটটা যেন পাল্টে গেল। এবার রাশেদ দেখল সে তার পৈতৃক বাড়ির সেই কাছারি ঘরে দাঁড়িয়ে আছে, যেখান থেকে বোতলটা পাওয়া গিয়েছিল। ঘরটা এখন একদম যেন পরিষ্কার, কোনো ভাঙা বেশি নেই। আর ঘরের মাঝখানে একটা চেয়ারে সালমা থম বেড়ে বসে আছে, তার হাত পা বাঁধা। সালমা! রাশেদ রীতিমতো ছুটে যেতে চাইলো। রাশেদ, বাঁচাও, বাঁচাও আমাকে! সালমা রীতিমতো কাঁদছে। কি দেখো, সালমার ঠিক পেছনে সে ছায়া মূর্তিটা দাঁড়িয়ে আছে। সে তার ধোয়ার মতো একটা হাত সালমার কাঁধে রেখেছে। যদি তোর বউকে বাঁচাতে চাস রাশেদ, তার আমাকে একটা কথা দে। কি কি কথা বলো না। তুই আমার গোলামি করবি, আমি যা বলবো তুই তাই করবি। আমি যাকে যাকে মারতে বলবো তুই তাকে তাকে মারবি। বল কবুল। রাশেদ সালমার দিকে তাকালো। সালমার চোখ দুটো রীতিমতো ফেটে জল বের হচ্ছে। না রাশেদ, না রাশেদ, ওর কথা শোনে না রাশেদ, ও শয়তান। তোমাকে নিয়ে খেলছে, তোমার বোন নিয়ে খেলছে। ও তোমাকে ধোকায় ফেলে দিচ্ছে। চুপ কর! জিনটা রীতিমতো ধমক দিল। সালমার গলা দিয়ে আর কোনো স্বর বের হলো না। বল কবুল। সে ছায়ামূর্তিটা, সে বিভৎস জিনটা আবারও চাপ দিল। নয়তো আমি ওকে দিয়ে শুরু করব, প্রথমে ওকে খাবো। রাশেদ একটা অসম্ভব রকমের মানসিক যন্ত্রণার মধ্যে পড়ে গেল। সে কি করবে? সে যদি না বলে সালমা মারা যাবে, আর যদি হ্যাঁ বলে তাহলে সে চিরদিনের জন্য সে বিভৎস শয়তান জিনের দাস হয়ে যাবে। আমি 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 রাশেদ তোতলাতে লাগলো। ঠিক তখনই ঘরের বাইরে থেকে গফুর হুজুরের গলা শোনা গেল। তিনি দরজায় সর্বশক্তি দিয়ে আঘাত করতে করতে চিৎকার করে আয়তাল কুরসি পড়ছেন। বাবা, বাবা, ও যা দেখাচ্ছে সবকিছু মিথ্যা। বাবা, ও তোমার বোন নিয়ে খেলছে, ও তোমাকে মায়া জালে ফেলছে, ও তোমাকে মায়া জালে ফেলছে। তোমার বোন নিরাপদে আছে বাবা। তুমি আল্লাহর নাম নাও, তুমি আল্লাহর নাম নাই ছাড়া কোনো ইলাহা নেই। বাবা, তুমি ভুল করো না। ও তোমাকে কিন্তু গুমরাহ করে ফেলছে। তোমার ব্রেনের ভেতরে অনেক রকমের দৃশ্য দেখাবে, তুমি কোনোটাতে পা দিবে না, পা দিবে না। মায়াটা রীতিমতো কেঁপে উঠল। সালমার মূর্তিটা মুহূর্তেই রীতিমতো ঝাপসা হয়ে উঠল। জিনটা রাগে রীতিমতো ঘর ঘর করে শব্দ করল আর বলল, মিথ্যে কথা। ওটা রাশেদের দিকে তীব্র গতিতে রীতিমতো ছুটে এলো। তুই আমাকে বিশ্বাস করবি, আমাকে? রাশেদের চোখ বন্ধ করে ফেলল। সে আর ভাবতে পারছে না, তার মাথা ছিঁড়ে যাচ্ছিল। হে আল্লাহ, আমাকে বাঁচাও। রাশেদ! একটা পরিচিত গলা, সালমার গলা। রাশেদ চোখ খুলল। সে দেখল ঘরের দরজাটা হাট করে খোলা। বাইরে হামিদ আর জলিল দাঁড়িয়ে আছে, তাদের পেছনে গফুর হুজুর, আর তার সামনে ঘরের ভেতরে সালমা দাঁড়িয়ে আছে। সালমা, তুমি? রাশেদ রীতিমতো হতভম্ব। তুমি এখানে কি করে? আমি যে পারছিলাম না রাশেদ। সালমা রীতিমতো কাঁদছিল। শহরে আমার দম বন্ধ হয়ে আসছিল, তোমার ফোন বন্ধ। আমি রাতের বাসে চলে এসেছি সোজা হামিদ ভাইয়ের বাড়ি। উনি সবকিছু বললেন। আমি তোমাকে ছাড়া যাবো না কোথাও। রাশেদ রীতিমতো বিভ্রান্ত। এটা কি সত্যি, নাকি এটাও সে শয়তানের বা শয়তান জিনের আরেকটা চাল? ওস্তাদ, ওস্তাদ, ভাবি সাপ সত্যি আইছে। হামিদ রীতিমতো বাইরে থেকে বলল।
আমরা আমরা ওনারে লয়ে আপনারে বাঁচাইতে আসছি। রাশেদ, চলে এসো। সালমা তার দিকে হাত বাড়ালো। আমার হাতটা ধরো। হুজুর বললেন, আমরা একসাথে থাকলেও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। রাশেদের সমস্ত যুক্তি রীতিমতো গলিয়ে এলো। এটা সত্যি, এটা সালমাই। সে তার সালমাকে চেনে। সে আর এক মুহূর্ত ভাবলো না। সে ছুটে গিয়ে সালমার হাতটা শক্ত করে চেপে ধরলো। সালমা, চলো পালাই। সে সালমাকে নিয়ে ঘরের বাইরে একবার রাখলো, আর ঠিক তখনই সালমা হাসলো। সে বিভৎস গলে যাওয়া মুখের হাসিটা। আমি সালমা নই। কেমন লাগছে রে খেলা? খেলা কেমন লাগছে রে রাশেদ? রাশেদের হাতটা যে ধরেছিল সালমান নরম হাত নয়, সেটা একটা বরফের মতো ঠান্ডা, আঠারো ধোয়ার মতো। না! রাশেদ এক ঝটকায় হাতটা ছাড়াতে চাইলো, কিন্তু পারলো না। সে ধোয়ার হাতটা যেন তার হাতের মাংস ভেদ করে হাড় পর্যন্ত আঁকড়ে ধরেছে। বাইরে দাঁড়িয়ে থাকা গফুর, হুজুর, হামিদ আর জলিল তারা সালমাকে দেখেনি। তারা শুধু দেখলো রাশেদ সালমা সালমা বলে চিৎকার করে ঘরের দরজার বাইরে এক পা রাখলো, এবং সাথে সাথে সে জমাট বাঁধা অন্ধকার বিভৎস সেই জিনটা যেটা ঘরের ভেতরে ছিল, সেটা কালো জলের স্রোতের মতো করে রাশেদের শরীরের আষ্টে জড়িয়ে ধরল। ওস্তাদ! হামিদ আর জলিল ছুটে গেল, কিন্তু রাশেদের কাছে পৌঁছানোর আগে একটা তীব্র অদৃশ্য ধাক্কায় তারা 10 হাত দূরে ছিটকে পড়ল। কুফুর চোখ বন্ধ করে ফেললেন। শেষ, সব কিছু শেষ। রাশেদের শরীরটা তখনও অদ্ভুত ভাবে বছরে কাঁদছে। সে মাটিতে পড়ে ছটফট ছটফট করছে। তার মুখ থেকে গো আওয়াজ বের হচ্ছে। সে কালো ধোঁয়ায় সে নাক, মুখ, কান দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করছে। রাশেদের চোখ দুটো উল্টো হয়ে গেল। সে শেষবারের মতো বিভৎস এক চিৎকার করলো। তারপর সবকিছুই চুপ। কালো ধোঁয়াটা ওঠাও। সে আষ্টে গন্ধটা আর নেই। জঙ্গলের ঝিঝি পোকার ডাক আবারও শোনা যাচ্ছে। রাশেদ মাটিতে পড়ে আছে নিথর হয়ে। ওস্তাদ, ওস্তাদ! হামিদ রীতিমতো ভয় ভয় এগিয়ে গেল। জলিল গিয়ে রাশেদের হাত ধরল। ওস্তাদ, কথা কন। গফুর হুজুর মাথা নাড়লেন। ওর মধ্যে আর কিছু নেই, ওর মধ্যে আর কিছু নাই। ওই জিনটা ওর সান কবজ করে লয়ে গেছে। হামিদ রীতিমতো কান্নায় ভেঙে পড়ল। আমরা বাঁচাইতে পারলাম না, বাঁচাইতে পারলাম না। একটি 1 মাস পরের ঘটনা। 1 মাস কেটে গেছে। হামিদ আর জলিল মিলে গফুরের সাহায্যে নিয়ে রাশেদের লাশটা পৈতৃক বাড়ির উঠোনেই দাফন করেছিল। সালমাকে খবর দেওয়া হয়েছিল রাশেদের পুরোনো বাড়ির ভাঙার সময় দেয়াল ধরে মারা গেছে। সালমা এসেছিল, অনেক কান্নাকাটি করেছে। সেই বানানো গল্প বিশ্বাসও করেছে, কারণ সত্যিটা বিশ্বাস করার মতো ক্ষমতা যে তার ছিল না। হামিদ মিয়া ওই ঘটনার পর মফস্বলে আর থাকেনি। সে তার সবকিছু বেঁচে দিয়ে পরিবার নিয়ে অন্য শহরে চলে গেছে। জলিলও ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। তার বাড়িটা এখন আগের মতোই পরিত্যক্ত। শুধু এখন মানুষ বলে অমাবস্যার রাতে ওই বাড়ির কাছ থেকে নাকি অদ্ভুত এক চিৎকার শোনা যায়। 6 মাস কেটে গেল। 6 মাস পর ঢাকার কোন এক জায়গায় সালমা থাকে। সালমা ধীরে ধীরে অস্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। রাশেদের মৃত্যুর শোক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি, তবে তার জীবন তো আর থেমে থাকবে না। সেটা ছোট্ট চাকরি নিয়েছে। সেদিন অফিস থেকে ফিরে সে খুব ক্লান্ত ছিল। কলিং বেলটা বাজতে সে বিরক্ত হলো। এত রাতে আবার কি এলো? সে ডোর ভিউতে দেখলো, আর তার রক্ত হিম হয়ে গেল। আরে, বাইরে রাশেদ দাঁড়িয়ে। সালমার ভয় রীতিমতো কাঁপতে কাঁপতে দরজাটা খুললো। রাশেদ, তুমি? রাশেদ যেন হাসলো, কিন্তু সে হাসিতে কোনো উষ্ণতা নেই। তার চোখ দুটো কেমন যেন অচেনা, ঘোলাটে। ভেতরে আসতে বলবে না? রাশেদের কলটা কেমন যেন খসখসে। সালমার ঘরের মতো এক পাশে সরে গেল। রাশেদ ভেতরে ঢুকলো। তুমি বেঁচে আছো? কিভাবে সম্ভব? তাহলে আমরা কাকে দাফন করলাম? সালমার গলা দিয়ে যেন কথা বের হচ্ছিল না।
ওটা একটা ভুল ছিল সালমা। রাশেদ সোফায় বসলো। আমার ফিরতে একটু দেরি হয়ে গেল। সে বসার ঘরের চারপাশটা দেখলো। বাড়িটা তো বেশ গুছিয়ে ফেলেছ, কিন্তু কিভাবে? রাশেদ সালমার দিকে তাকালো। সে দৃষ্টিতে কোনো ভালোবাসা নেই, আছে শুধু এক শীতল পর্যবেক্ষণ। আমি ভাবলাম তোমাদের জন্য উপহার নিয়ে আসি। রাশেদ তার হাতটা ধরে ব্যাগ থেকে কিছু একটা বের করলো। একটা পুরনো পেট মোটা কালচে সবুজ কাচের বোতল। সালমা বোতলটা দেখা মাত্রই চিনতে পারলো। তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। এটা তো ওটা ভেঙে গিয়েছিল, আমি আরেকটা বানিয়ে এনেছি। রাশেদ রীতিমতো বোতলটা টি টেবিলের উপরে রাখলো। সুন্দর না? সালমা রীতিমতো ভয় পিছিয়ে যাচ্ছিল। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ কেন সালমা? রাশেদ রীতিমতো উঠে দাঁড়ালো। সে সালমার দিকে এক পা করে এগোতে লাগলো। আমার কাছে এসো, আমি ফিরে এসেছি, আমি ফিরে এসেছি, তোমার কাছে ফিরে এসেছি সালমা। সালমা দেখলো রাশেদের চোখ দুটো ওটা কোনো মানুষের চোখ নয়, ওটা সেই জঙ্গলের রাতের মতো দুটো লাল বিন্দুতে পরিণত হচ্ছে। তুমি তুমি রাশেদ নও! সালমা যেন চিৎকার করে উঠল। রাশেদ! রাশেদের শরীরটা হাসলো, সেই হেসে সে বিভৎস হাসি। রাশেদ তো আর নেই, সে এখন আমার গোলামি করছে। রাশেদ বা তার ভেতরের সত্তাটা বোতলে হাত তুলে নিল। দেখো, ওকে দেখবা না? সালমা রীতিমতো ভয় চোখ বড় বড় করে বোতলটার দিকে তাকালো। বোতলের পুরো কাঁচের ভেতরে সে স্পষ্ট দেখতে পেল একটা ছোট্ট ধোঁয়ার মতো অবয়ব কাঁচের দেয়ালে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। হুবহু রাশেদের মতো দেখতে। ওরে আমার জায়গা দেখতে ভালোই মানাইছে, তাই না? বন্দি থাকার কষ্টটা ওর একটু বোঝা উচিত। রাশেদের শরীরটা সালমার ঠিক সামনে এসে দাঁড়ালো। সে তার বরফ গলা সে হাতটা সালমার গালের উপরে রাখলো। আর এখন